আমাকে কেমন লাগছে নেতা সাহেব? রাবির ঠোঁট প্রসারিত করে হাসে। মিহুলের সামনে হাঁটু ভাঁজ করে বসে, তাকে মনোযোগ সহিত দেখে জিজ্ঞেস করে, হঠাৎ এত সাজ? মিহুল যেন লজ্জা পায়, মাথা নুয়ে বলে, আপনার জন্য সেজেছি। আমাকে ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। মিহুল লজ্জা পায়, মাথা নুয়ে মিটমিট করে হাসে। রাবির তার দুহাত আগলে নিয়ে হাতের পিঠে চুমু খায়। মিহুল জোরে নিঃশ্বাস ফেলে। রাবিরের চোখে চোখ পড়তে ভীষণ অস্বস্তিতে পারে, তাও সে নিজেকে সামলে নেয়। রাবিরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমায় ভালোবাসবেন নেতা সাহেব? যে ভালোবাসা আমার শরীরের প্রতিটা রন্ধে রন্ধে শিহরণ জাগাবে, সেরকম ভালোবাসা। যে ভালোবাসা বুকের স্পন্দন বাড়িয়ে শরীরকে নিস্তেজ করে দেবে, সেরকম ভালোবাসা। বাসবেন নেতা সাহেব? মিহুলের কণ্ঠে এমন আকুতি কানে বাজে রাবিরের। সে বুঝতে পারছে মিহুল কি চাইছে। সে এগিয়ে মিহুলের কপালে কপাল ঠেকায়। মিহি সুরে বলে, আপনার জন্য আপনার নেতা সাহেবের ভালোবাসা কখনোই ফিকে হয়ে পড়বে না মেহুল। আমার সবটুকু আমিটা তো আমি আপনাকে বিলিয়েই দিয়েছি। তবে আজ এত অনুনয় করে কেন ভালোবাসা যেতে হবে? আপনার জন্য আমার ভালোবাসা সব সময় মুক্ত। শান্ত করে মিহুলের কপালে কপাল ঘষিয়ে ঠোঁটে ঠোঁট রাখে। আর সে প্রতিটা স্পর্শে সত্যিই তার সমস্ত শিরা উপশিরায় শিহরণ জেগে ওঠে। আগামীকাল রাবিরের নির্বাচন। আজকের দিনটা তাই সে নাকি মুখে ছুটছে। নির্বাচনের সময় তার যত দুশ্চিন্তা থাকে ভোট চুরি নিয়ে। প্রতিপক্ষ দল আর কিছু পারুক বা না পারুক, ভোট ঠিকই চুরি করবে। তাই এবার শুরু থেকেই রাবির বেশ সতর্ক। ন্যায়ভাবে কেউ জিতলে তাতে তার কোনো অসুবিধে নেই, তবে কোথায় দুর্নীতি দেখলে তার আর মাথা ঠিক থাকে না। তাই এবারের প্রত্যেকটা কেন্দ্রে আগে থেকে বেশ পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছে। এসবের মাঝে সাদরাজু তাকে বেশ সাহায্য করেছে। যখন যেখানে যেতে হচ্ছে সাদরাজু তার সাথেই যাচ্ছে। মাঝে মাঝে অনেক মানুষ আবার তাদের একসাথে দেখে অবাক হচ্ছে। দুদিন আগের ভয়ানক শত্রুতা হঠাৎ এত ভালো বন্ধুত্বে পরিণত হলো কি করে, সেটাই তাদের বোধগম্য হচ্ছে না। মিহুল নামাজে বসে দোয়া করে যেন ভোটটা ন্যায়ভাবে হয়, কারণ ন্যায়ভাবে হলে তার স্বামী অবশ্যই জয়লাভ করবে, এটাতে তার কোনো সন্দেহ নেই। তবে আজকাল দুর্নীতি যা বেড়েছে, এই ন্যায়ের তো আর কোনো মূল্যই নেই সমাজে। মিহুল আজ ইফতারের পর একটু রিতার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু রাবিরকে ফোন করতে সে সাফ মানা করে। সে চায় না এই সময় মিহুল বাসা থেকে বের হোক। বাইরের পরিবেশ এখন খুব একটা সুবিধার না। রাবিরের শত্রুরা হয়তো ওত পেতে আছে, সুযোগ বুঝিয়ে হামলা করতে চাইবে তারা। মূলত সেজন্যই সে মিহুলকে বারণ করেছে। মিহুলও বুঝতে পারে ব্যাপারটা, তাই সেও আর জেদ ধরেনি। রিতার সাথে ফোন করেই কথা বলে নেয় সে। রিতার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম 3 মাস শরীর একটু বেশি খারাপ থাকে, সেটা মিহুলও জানে। তাই রিতা এখন তার বাবার বাড়িতে আছে। সে বাড়িতেও খুশির আমেজ। রিতার মা বাবাও তাদের সম্পর্ক মেনে নিয়েছে। রিতার জীবনে এখন খালি সুখ আর সুখ। মিহুলের দোয়া যেন কবুল হয়েছে। রিতাকে সুখী হতে দেখে মিহুলের এখন ভীষণ শান্তি লাগে। একটা রোদ ঝলমলে সকাল। ফজরের পর থেকে মিহুল আজ ঘুমোতে পারেনি। ঘুমোবে কি করে? এত টেনশনে কি আর ঘুম আসে? রাবির ফজরে নামাজ শেষ করেই অফিসে বেরিয়ে গেছে। খুব সকালেই ভোট গ্রহণ শুরু হয়ে যায়। প্রার্থীরা যার যার মতো কেন্দ্রে ভিড় জমায়। রাবির একবার তার লোক নিয়ে সবগুলো কেন্দ্রে টহল দিয়ে আসে। সাথে কেন্দ্রে দায়িত্বরত লোকদের বুঝিয়ে আসে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। অফিসে ফিরে এসে শান্ত হয়ে চেয়ারে বসে সে। ঘিমের সাদা পাঞ্জাবি শরীরে ছিপকে আছে তার। এসি আরো কমিয়ে চেয়ারে এলিয়ে দেয়। কিছুক্ষণ পর সাদরাজ তাকে কল দিয়ে জানায় সেও কেন্দ্রে কেন্দ্রে ঘুরে খোঁজ নিয়েছে এবং এখন পর্যন্ত সব ঠিক আছে, পরিস্থিতি তাদের অনুকূলে। সব শুনে রাবির নিশ্চিন্ত হয়। মিহুলকে কল দিয়ে তাকেও দুশ্চিন্তা করতে বারণ করে। ঠিক বিকেল 5টায় ভোট গণনা শেষ হয়। রেজাল্ট আসে আরো 1 ঘন্টা পর। চারদিকে হইচই লাগে। খবর আসে দ্বিতীয়বারের মতো আবারও সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরিয়ান খান রাবির বিপুল ভোটে জয়লাভ করেছেন। খবরটা বাতাসের ন্যায় চারদিকে ছড়িয়ে যায়। রাবিরের অফিসের বাইরে জনগণের ভিড় জমে যায়। সবাই যেন বেশ খুশি তাদের যোগ্য নেতাকে আবার বিজয়ী হতে দেখে। রাবিরও খুশি ভীষণ। জনগণের সামনে দাঁড়িয়ে সবার সাথে খুশি বিনিময় করে। সাদরাজও আছে। সে অনেক মিষ্টি এনে নিয়ে আসে, বন্ধুকে মিষ্টি খাইয়ে দেয়। ওইদিকে টিভিতে খবর দেখে মেহুল আর তার শাশুড়িও বাড়িতে বসে উচ্ছ্বাস করছেন। মেহুল কল দিয়ে তার মা বাবাকে জানায়। এই খবর শুনে সবাই খুব খুশি হয়। দেখতে দেখতে রোজা শেষের দিকে, আর মাত্র 5টা রোজা বাকি। তারপর খুশি ঈদ। যদিও এর মাঝে রোজা চলে যাওয়ায় মনের মাঝে একটা আক্ষেপও থাকে। প্রতিবারই ভেবে কষ্ট হয় পরের বছরের রোজা আদৌ পাবো কিনা। আর প্রতি বছরই রোজার শেষে মিহুলের এমন একটা আক্ষেপ হতো, এবারও হচ্ছে। তবে আজ সকাল থেকেই মনটা ভীষণ রকম খারাপ তার। রোজা চলে যাচ্ছে বলে না, শুধু আরও একটা বিশেষ কারণ আছে। এই মন খারাপের সূচনা সময়ই সে কেঁদেও ফেলেছিল।
কেন এমন হলো ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে ডাক্তার দেখাবে, তাও আবার রাবিরকে না জানিয়ে। রিতাকে বিকেলে কল দেয় সে, বলে, রিতা, তুই রেডি হয়ে থাক, আমি আসছি, তোকে নিয়ে ডক্টরের কাছে যাব। রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন এখন হঠাৎ ডাক্তারের কাছে কেন যাবি? তোর চেক আপের জন্য। এই সময় বেশি বেশি ডক্টরের ফলো আপে থাকতে হয়। এত কথা না বলে এখন রেডি হয়ে থাক, আমি আসছি। রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিহুল কল কাটে। বাসায় রিতার সাথে দেখা করতে যাচ্ছে বলে সে তৈরি হয়ে বেরিয়ে যায়। রিতা সাদরাজকে কল দিয়ে জানিয়ে রাখে সে যে মিহুলের সাথে ডাক্তারের কাছে যাচ্ছে, নয়তো পরে লোকটা আবার অযথা টেনশন করত। হসপিটালে পৌঁছে রিতা বলল, আমাদের তো সিরিয়াল দেয়া হয়নি, এখন তো এর জন্য অনেক লেট হবে। মিহুল বলল, হবে না, আমি সিরিয়াল দিয়ে রেখেছি, তুই এখানেই বস, আমি দেখে আসি কত নাম্বার চলছে। মিহুল দেখতে যায়, আর বেশি না, একজনের পরেই তাদের নাম্বার। মিহুল তাই রিতাকে নিয়ে কাছে বসে যেন ডাকতেই চলে যেতে পারে। ডাক্তারের সামনে বসে রিতা বুঝতে পারছে না কি বলবে। তার তো এখন মোটামুটি সবকিছুই স্বাভাবিক। ডাক্তার দেখানোটা জরুরি ছিল না, তাও কেন যে মিহুল জোর করলো কে জানে। ডাক্তার তাও রিতাকে ভালোভাবে চেক আপ করে বলল, ওনার সব কিছু নর্মাল আছে, চিন্তা করার কিছুই নেই। রিতা তখন মিহুলের দিকে চেয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না সবকিছু ঠিক আছে, ডাক্তার দেখানোর দরকার নেই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। মিহুল এতক্ষণে মুখ খুলে মূলত সে নিজেই এখানে ডাক্তার দেখাতে এসেছে। এ কথা শুনেই রিতা চমকায়, জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? মিহুল হতাশ মুখে রিতার দিকে তাকায়, বলে, আমি কনসিভ করতে পারছি না। রিতার কপালে চওড়া ভাঁজ পড়ে। সে ডাক্তারের দিকে উত্তরের আশায় তাকায়। ডাক্তার মিহুলকে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করেন, সবকিছু গুছিয়ে জবাব দেয় মিহুল। সব শুনে ডাক্তার বলেন, আপনাকে একটা টেস্ট করতে হবে, আর এই টেস্টের রিপোর্ট দেখেই বলা যাবে সমস্যা কোথায়। মিহুল জিজ্ঞেস করে, আজকে টেস্ট করে কি আজকেই রিপোর্ট পাওয়া যাবে? ডাক্তার বলেন, না, আজকে আপনি টেস্ট করেছেন, রিপোর্ট কালকে দিবে। এখন রিপোর্ট নিয়ে আবার আমার কাছে আসবেন। মিহুল মাথা ঝাঁকিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে টেস্ট করাতে চলে যায়। ফেরার পথে মিহুলের অস্থির মুখখানা দেখে রিতা তার হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করিস না দোস্ত, কিচ্ছু হবে না। মিহুল ঢোকিলে ভীত সুরে বলে, আমার না কেমন যেন ভয় হচ্ছে, যদি কোনো সমস্যা ধরা পড়ে। আরে না, সবকিছু নর্মাল আছে, ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। রিতা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মেহুল কোনোভাবেই তার মনের ভয় থেকে বেরিয়ে আসতে পারে না। সে মৃদু আওয়াজে বলে, সাদরাজ ভাইকে এখনই কিছু জানার দরকার নেই। ঠিক আছে, আর তুই রাবির ভাইয়াকে কিছু জানাবি না? মেহুল দীর্ঘশ্বাস ফেলে, ডানে বামে মাথা নাড়িয়ে বলে, না, এখনই না। রিপোর্ট হাতে ডাক্তারের কেবিনে প্রবেশ করে মেহুল। মনে ভীষণ সংশয় তার, কিঞ্চিত চিন্তাও হচ্ছে, সবকিছু ঠিক আছে তো। তাকে দেখে ডাক্তার বসতে বললেন। রিপোর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে পরখ করে বললেন, আপনার হাজবেন্ড কি করেন? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে মেহুল অবাক হয়। এসবের সঙ্গে হাজব্যান্ডের কর্মের কি সম্পর্ক সেটা সে বোঝে না, তাও জবাবে বলে, এই সিটি কর্পোরেশনের মেয়র। ডাক্তার যেন এবার চকিত হলেন, ভ্রু উঁচিয়ে বললেন, আচ্ছা, আপনি রাবির খানের ওয়াইফ, আগে বলবেন না? মেহুল অপ্রস্তুত হাসল, বলল, না, এখানে ওনার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আমার রিপোর্টে সব ঠিক আছে? ডাক্তার আরও একবার রিপোর্টটা পরখ করলেন। কেন যেন ওনার মুখটা বেশ থমথমে, যা দেখে ভীষণ ভয় লাগছে মিহুলের। হাত কচলাচ্ছে, ঢোক গিলে জিজ্ঞেস করে, ডক্টর, কি হয়েছে, সব ঠিক আছে তো? ডাক্তার রিপোর্টটা বন্ধ করে রাখলেন, গভীর নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বললেন, আমার মনে হয় আপনার একবার আপনার হাজবেন্ডকে নিয়ে এইখানে আসার প্রয়োজন, ওনার সামনেই কথাগুলো বললে ভালো হয়। ডাক্তারের এমন ঠান্ডা স্বরে মিহুল আরো বেশি ঘাবড়ে যায়। এসে চালিত রুমেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। ওনার এক পাশ দিয়ে কপাল মোছে, তারপর হালকা হাসার চেষ্টা করে বলে, ডক্টর, উনি কিছু জানেন না, আমি ওনাকে না জানিয়ে এখানে এসেছি। প্লিজ আমাকে বলুন কি হয়েছে। ওনাকে আমি এখন কিছু জানাতে পারবো না। ডাক্তার এবার দীর্ঘশ্বাস ফেললেন। ওনার হঠাৎ মিহুলের জন্য ভীষণ মায়া হচ্ছে। মেয়েটা ভারী মিষ্টি, কেন যে এত মিষ্টতার মাঝেও সৃষ্টিকর্তা একটু তেতো ছিটিয়ে দেয় কে জানে। ডাক্তারের গুরুগম্ভীর মুখখানা দেখে মিহুলের আরও দুশ্চিন্তা বাড়ে, তার গলা শুকিয়ে উঠছে বারবার। ডাক্তার এবার বলেন, আপনার রিপোর্ট ভালো আসেনি।
মেহুলের বুক ধুকপুক করছে, যেন এখনই হার্ট ফেল হবে তার। সে নিজেকে যথাসম্ভব স্থির করার চেষ্টা করে, প্রশ্ন করে, আমার কি হয়েছে ডক্টর? খুব কঠিন কোনো রোগ হয়েছে? ডাক্তার টেবিলের উপর 2 হাত লম্বা করে রাখলেন, গম্ভীর গলায় বললেন, না, কোনো কঠিন রোগ হয়নি, তবে কিছু জটিল সমস্যা আছে, যার ধরুন আপনি কখনো মা হতে পারবেন না। মেহুলের মাথাটা চক্কর খেল, ভ্রু উঁচিয়ে এদিক ওদিক চাইল। সে দেখল সবকিছু স্বাভাবিক, তারই কেবল মাথা ঘুরছে। চেয়ারের হাতল ধরে শক্ত করে বসল, ঢোক গিলে মিনমিনিয়ে বলল, এসব কি বলছেন ডক্টর? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, রিপোর্টটা ভালো করে দেখুন না। ডাক্তার স্বাভাবিক গলায় বললেন, আমি ভালো করেই দেখেছি ম্যাডাম, সমস্যাটা আপনার জন্মগত। সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনার অবগত হওয়ার কথা। আপনার কখনো পিরিয়ডে প্রবলেম হয়নি? মেহুল নিরুদ্বেগ মাথা নাড়ায়, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হয়েছে হয়েছে, ক্লাস 10-এর পর খুব সমস্যা হয়েছিল তখন। তখন ডাক্তার দেখিয়েছিলেন? জি। ডাক্তার তখন কিছু বলেননি? আমাকে তো কিছু বলেননি, তবে মাকে বলেছিলেন। কিন্তু মা তখন আমাকে বলেছিলেন সব ঠিক আছে, ঠিকমতো ওষুধ খেলে নাকি পিরিয়ড ঠিক হয়ে যাবে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মেহুল বাকরুদ্ধ, সব কথা উবে গিয়েছে। শুকনো মুখে চেয়ারে গা এলিয়ে দেয় সে। এখন কি হবে তার? সব তো শেষ। মেয়ে হয়ে জন্মানোটাই তো তার বৃথা হয়ে গেল। এবার সে রাবিরের সামনে কোন মুখে দাঁড়াবে? কি বলবে সে? যে সে কখনো রাবিরকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না। এই বিদঘুটে সত্য কথাটা সে রাবিরকে কি করে জানাবে? এত সাহস কোথায় পাবে সে? তার শাশুড়ির চোখে চোখ রেখে কি করে কথা বলবে? সে মানুষটার এত অপেক্ষা সব বৃথা যাবে? সত্যি সে কোনোদিন মা হতে পারবে না? চিকিৎসা শাস্ত্র না আজকাল এত উন্নত, তাহলে কোনোভাবে চিকিৎসা করেও কি সে মা হতে পারবে না? মেহুল ঘন ঘন নিঃশ্বাস ফেলে, আটকে যাওয়া গলায় শোধায়, এর কি কোনো চিকিৎসা নেই ডক্টর? ডাক্তার রয়ে শুয়ে বলেন, দেখুন, এইখানেই ভেঙে পড়বেন না। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আপনি আগে আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন, তারপর দুইজনে মিলে আমার কাছে আসুন। আমি আপনাদের সবটুকু দিয়ে সাহায্য করব। মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে। সে ফুপিয়ে উঠে বলে, আমি এই কথাটা কি করে রাবিরকে বলবো? আমার তো সেই সাহস নেই। ডাক্তার নরম গলায় বললেন, সাহস করতে হবে, এতে তো আর আপনার কোনো দোষ নেই। আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন, উনি তো বিচক্ষণ মানুষ, আশা করছি উনি বুঝবেন। গাড়িতে বসে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে মেহুল। বাইরের জমজমাট রঙিন দুনিয়াটাকে ও কেমন তামাটে লাগছে তার কাছে। একটা ধূসর ভাব চেয়ে আছে তার দিক। আজ খুব বেশি মানুষের কোলাহল বাইরে। ঈদের আর মাত্র 3 দিন বাকি। মানুষের তাই কেনাকাটার শেষ নেই। মেহুলেরও এই কয়েকদিন উৎসাহের শেষ ছিল না। বিয়ের পর আবিরের সাথে তার প্রথম ঈদ, ভীষণ স্পেশাল হবে এই দিনটা। কিন্তু হুট করে সব কেমন হাওয়ায় মিশে গেল। এত বড় একটা ধাক্কা সে জীবনেও খায়নি। পথিমধ্যে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর গাড়ি থেকে নামলো সে। রাস্তার একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দিয়ে বসার জায়গা করা। মিহুল সেখানেই পা ঝুলিয়ে বসেছে, তার রুক্ষ শুষ্ক দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তাতে। হঠাৎ কি ভেবে সে পার্স থেকে ফোনটা বের করে। ডায়াল নাম্বারে গিয়ে মাকে কল করে সে। 2 বার কল বাজতেই রিসিভ হয়। তার মা আদুরে গলায় জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? মেহুল থমথমে স্বরে জবাব দেয়, ভালো না মা, একদমই ভালো না। তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে কি করে লুকোলে? রামিনা বেগম আন্দাজ করতে পারলেন না। তিনি ফের প্রশ্ন করেন, কি কথা? এই যে আমি কখনো মা হতে পারবো না, এটা তো তুমি আমাকে কখনো বলনি। কেন লুকোলে মা? কেন আমাকে আগে বললে না? রামিনা বেগমের বুকে মোচড় দিল। মেয়ে তার সব জেনে গিয়েছে, জানবেই তো। এত বড় একটা খবর একদিন না একদিন তো ঠিকই জানতো। তিনি শুকনো মুখে বললেন, তুই কষ্ট পাবি বলে জানাইনি। এখন যে জেনে কষ্ট পাচ্ছি, তখন জানালে তো এত কষ্ট লাগতো না। এখন যেমন লাগছে। মা, আমি রাবিরকে কি বলবো বলো তো? কি করে বোঝাবো ওনাকে? রামিনা বেগম জিভ দিয়ে ঠোঁট ভেজালেন, শান্ত গলায় বললেন, তোকে কিছু বোঝাতে হবে না, রাবির সব জানে। মেহুল হতভম্ব। রাবির জানে? আর সে জানে না? কিভাবে সম্ভব? সে মাকে প্রশ্ন করে। এ রাবির কিভাবে জানলেন? রামিনা বেগম সোজা সাপটা জবাবে বললেন, আমি বলেছি। মেহুল রাগে দুঃখে কষ্টে সব কথা হারিয়ে ফেলল।
আর কি বলবে সে? কাকে বলবে? আক্ষেপে বুক ফেটে যাচ্ছে তার। তার এত বড় সমস্যার কথা সবাই জানে, অথচ সে নিজেই জানে না। এত বিচ্ছিরি লাগছে ব্যাপারটা তার কাছে। সে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কিছুটা গরম দেখিয়ে মাকে বলল, মা ফোন রাখছি। খট করে কলটা কাটে সে। প্রচন্ড রকমের রাগে মাথা ফাটছে তার। এই রাগ কার উপর সেটা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। বেঞ্চে দুহাত ধরে চেপে বসে মনে মনে ভাবে, আজ আর এখান থেকে নড়বে না সে, দুনিয়া উল্টে গেলেও না। কিয়ৎক্ষণ পর ফোন বেজে ওঠে তার। সেদিকে তাকানোর মতো কোনো আগ্রহ নেই। ফোনের মতো বাজছে, আর সে তার মতো বসে বসে রাস্তায় ফাঁ ফাঁ করে ছুটে চলা গাড়িগুলো দেখছে। সে সময় সেখানে তার গাড়ির ড্রাইভার আছে। মৃদু আওয়াজে বলে, ম্যাডাম, আপনি যাবেন না? মেহুল তার দিকে ভ্রু কুচকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, না, আপনি যান। না ম্যাডাম, আপনাকে না নিয়ে গেলে কিভাবে যাব? তাহলে বসে থাকুন। ড্রাইভার দুই দিকে মাথা হেলিয়ে আবার তার জায়গায় গিয়ে বসে। আর কিছুটা সময় এভাবেই কাটে। হঠাৎ দূর থেকে একটা পরিচিত গাড়িকে সে ছুটে আসতে দেখে। মেহুল চট করে উঠে দাঁড়ায়। ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরে সে। রাবির গাড়ি এক সাইডে রেখে দ্রুত মেহুলের দিকে এগিয়ে যায়। দূর থেকে ডেকে ওঠে, মেহুল দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কে শোনে কার কথা? রাবিরকে তোয়াক্কা না করেই মেহুল আপন মনে হেঁটে চলল। রাবির ছুটে গিয়ে মেহুলের হাত আঁকড়ে ধরে। সে ক্ষুব্ধ হয়ে যায়, হাত মুচড়িয়ে ছাড়ানোর চেষ্টা করে। রাবির তাতে বাঁধন আরো শক্ত করে। চোখ মুখ কুচকে জিজ্ঞেস করে, এমন করছেন কেন মেহুল? মেহুল জবাব দেয় না। চোখ ঝাপসা হয়ে আসে, কাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নাকের পাল্লা ফুলিয়ে কান্না দমানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। রাবির তার দিকে নির্নিমেষ চেয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণের মধ্যে আজান দিবে, বাসায় চলুন, ইফতারের পর আপনার সব কথা শুনবো। সে মেহুলের হাত চেপে ধরে তাকে গাড়িতে নিয়ে বসায়। মেহুল নীরব, ঠোঁট কামড়ে নাক টানছে কেবল। রাবি ড্রাইভিং সিটে বসে মেহুলকে এক পলক দেখে গাড়ি স্টার্ট দেয়। সবার সাথে ডাইনিংয়ে বসলেও খুব বেশি কিছু মেহুলের গলা দিয়ে নামে না। কোনো রকমের দুটো খেজুর আর এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ায় এসে। তার শাশুড়ি মা অবাক হয়ে প্রশ্ন করেন, ওমা, কোথায় যাচ্ছ? মেহুল নিরুত্তাপ সুরে বলে, নামাজ পড়তে যাচ্ছি মা। রাবির বসে বসেই মেহুলের যাওয়া দেখল। তারপর বিধ্বস্ত দৃষ্টিতে খাবারের দিকে চেয়ে রইল। ঠিক এই ভয়ে এতদিন সে মেহুলকে কিছু বলেনি। মেয়েটাকে এত কষ্ট পেতে দেখতে পারবে না তো সে। কিন্তু আটকাতে পারল কই? ঠিকই তো মেহুল সব জানলো। রাবিরও খুব বেশি কিছু খেতে পারল না। খালাকে ডেকে খাবারগুলো ঢেকে রাখতে বলে সে উপরে রুমে চলে যায়। মেহুল নামাজ শেষ করে মোনাজাত ধরতে যেন ভুবন কাঁপিয়ে তার কান্না আসে। সে চাইছে শব্দ না করতে, কিন্তু পারছে না। কান্নার বেগ বাড়তে সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে। ফুপাতে ফুপাতে বলে, আল্লাহ, কেন এমন হলো? কেন আমি কেন মা হতে পারবো না? কি অন্যায় করেছি আমি, বলো না? কোন দোষের শাস্তি দিচ্ছ আমায়? আমি কিভাবে সহ্য করবো আল্লাহ? আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে। মেহুলের কান্না থামার নাম নেই। সে সবের মাঝে খেয়াল করেনি রাবির যে তার পাশেই নামাজে দাঁড়িয়েছে। হুট করে তার গলার স্বরে মেহুল সম্বিত হয়। রাবিরও মোনাজাত ধরেছে ততক্ষণে। সে হাত তুলে বলে, আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। তোমার থেকে নিশ্চয়ই তোমার বান্দাকে বেশি কেউ ভালোবাসে না। তুমি তো উত্তম পরিকল্পনাকারী। আমার বিশ্বাস আছে তোমার উপর। তোমার সব সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নেই, বাবা না হতে পারার কোনো আক্ষেপও নেই। আমি জানি তুমি কোনো কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দাও। আর সেই ভরসা আর বিশ্বাস থেকেই বলছি, আমি তোমার সব সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছি। এবার তুমি কেবল আমার স্ত্রীকে সেই বুঝে দাও, ওনার মনোবল বাড়িয়ে দাও, ওনার সব কষ্ট দূর করে দাও। তুমি সহায় হও আমার স্ত্রীর, ওনাকে তুমি সর্বোচ্চ সুখ দাও খোদা। তারপর সে দোয়া পড়ে মোনাজাত শেষ করে। মেহুলও তখন আমিন বলে তার মোনাজাত শেষ করে। মাথা নুয়ে বসে থাকে। রাবিরের দিকেও ফিরে তাকায় না। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে সে। এখন ভীষণ অস্বস্তিতে ঝিম মেরে বসে আছে। রাবির একটু স্বাভাবিক হয়, মেহুলকে এক হাতে জড়িয়ে ধরে। মেহুল মাথার সাথে তার মাথা ঠেকিয়ে ধীর গলায় বলে, মেহুল, আপনি জানেন আমার মায়ের পর আমার কাছে সব থেকে প্রিয় নারী আপনি। আপনাকে আমি ঠিক কতটা মহব্বত করি সেটা আপনাকে কখনো বুঝিয়ে বলতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো, আপনার ভেজা চোখ আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আমার তো দরকার নেই, কোনো সন্তানের দরকার নেই, আমার কোনো আফসোসও নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট। আমার প্রয়োজনের বেশি কিচ্ছু চাই না।
আপনি আছেন, আমার তাতেই চলবে। সন্তানের জন্য আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ ভেঙে পড়বেন না। তারপরও যদি আপনার সন্তানের প্রয়োজন হয় তাহলে আমরা বাচ্চা দত্তক নিব। প্রয়োজন পড়লে সারোগেসি পদ্ধতি অবলম্বন করব। তাও আপনি নিজেকে সামলে নিন প্লিজ। এইভাবে আমি আপনাকে দেখতে পারবো না। রাবির থামে। মেহুল খুব মনোযোগের সহিত এসব শুনে ঠু শব্দও করে না। তার এই নীরবতা রাবিরকে যেন আরো জ্বালাচ্ছে। সে মাথা তুলে সোজা হয়ে বসে। মেহুলের দৃষ্টি এখনো জায়নামাজেই নিমজ্জিত। রাবির মেহুলের কাঁধ ছাকিয়ে বলে, কি হলো, কথা বলছেন না কেন মেহুল? মেহুল ফোলা ফোলা চোখ দুটো নিয়ে এবার রাবিরের অস্থির সুশ্রী মুখটার দিকে তাকায়। নিমিষেই মন হালকা হয় তার। এই মুখটা দেখলে সব কষ্ট উবে যায় তার। বুক ভার লাগা কমে যায়, মনে স্বস্তি ফেরে। সে কম্পিত হাতে রাবিরের খোঁচা খোঁচা অমসৃণ দাড়িওয়ালা গালটাতে হাত রাখে। গলার স্বর কাঁপছে তার। কথাগুলো গলাতেই জমে আছে, বের হচ্ছে না। মেহুল খুব কষ্ট করে একটা শুকনো ঢোক গিলে মৃদু আওয়াজে শোধায়, আপনি সব জেনেও কেন আমাকে কিছু বলেননি? রাবির মিহুলের সেই হাতটা ধরে তার ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়। পরে হতাশ সুরে বলে, জানালে যে এইভাবে কষ্ট পেতেন তাই জানাতে চাইনি। মিহুল বড় করে শ্বাস ফেলে। অস্থির চোখে মুখে এদিক ওদিক চেয়ে ফের জায়নামাজের দিকে তাকায়। মিনমিনিয়ে কম্পিত সুরে বলে, আপনি আমাকে সান্ত্বনা দিতে সব বলেছেন, তাই না? রাবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কোন সব? ওই যে আপনার বাচ্চা লাগবে না বললেন, যে এটা কি আদৌ সম্ভব? কোনো ছেলে বাবা হতে চায় না বলুন? রাবির মিহুলের কাঁধ ধরে তাকে তার দিকে ঘোরায়। মিহুল দৃষ্টি তুলছে না। রাবির মিহু সুরে বলে, তাকান আমার দিকে। মিহুল তাকাতে চায় না। রাবির পুনরায় বলে, কি হলো, তাকান। মেহুল বাধ্য হয়ে চোখের পলক নাড়ায়। রাবিরের চোখে চোখ পড়তেই ভীষণ মন ভার হয় তার। এই মানুষটাকে যে সে কিছুই দিতে পারল না, এই আফসোসেই তো জীবন শেষ হয়ে যাবে তার। মেহুলের চোখ জল জমতেই এবার রাবির ধমকে ওঠে, খবরদার, যদি আর এক ফোঁটা পানিও গাল বেয়ে পড়েছে, বলেছি না আমার কিচ্ছু লাগবে না, কোনো বাচ্চা লাগবে না, আমার আপনাকে হলেই চলবে। আর আপনাকে নিজের করে রাখতে যদি পুরো দুনিয়াও এক করে ফেলতে হয় আমি তাই করব, বাট স্টিল আই উইল নেভার লিভ ইউ। কথাটা শেষ করেই সে মিহুলকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে নিল, যেন ছাড়লেই সে পালাবে। মিহুল আর কিছু ভাবতে পারে না। এক মুহূর্তের জন্য সব কষ্ট ভুলে যায় সে। সেও রাবিরকে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। ফুপিয়ে উঠে বলে, আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না নেতা সাহেব। গড়গড়িয়ে সব বমি করে। তবেই ক্ষান্ত হলো রীতা। কোনো রকমে শ্বাস টেনে সামনে তাকাতেই দেখল বেচারা সাদরাজের গলা থেকে কোমর অব্দি সব ভরে শেষ। সাদরাজ হতভম্বের মতো চেয়ে আছে তার দিকে। এমন কিছু যে হবে সে বুঝতে পারেনি। রীতা ততক্ষণে দাঁত দিয়ে জিভ কেটে অসহায় সুরে বলে, সরি। সাদরাজ স্বাভাবিক গলায় বলে, ইটস ওকে, আমি পরিষ্কার হয়ে আসছি। রীতার মুখ মুছিয়ে রাবির খাবার নিয়ে রান্নাঘরে রেখে এলো। তারপর সে একটা তোয়ালে আর ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। রীতা ওইদিকে বসে বসে অস্বস্তিতে মরে যাচ্ছে। সেটা কি করলো? কোন আক্কেলে এসে সাদরাজের গায়ের উপর বমি করলো? ইস, কি একটা বিশ্রী অবস্থা। নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে তার। সাদরাজ তাকে নিয়ে কি ভাবছে কে জানে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে রীতার সামনে বসে। রীতা মুখ কালো করে কাচু মাচু করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সাদরাজ মৃদু হাসে, বলে, আর কতবার সরি বলবে? বললাম তো ঠিক আছে, এই সময় বমি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি তো বমি করে আপনাকে নোংরা করেছি। আপনার নিশ্চয় ভীষণ বিরক্ত লাগছে। রীতা মাথা নুয়ে কথাটা শেষ করে। সাদরাজ কথার পিঠে নরম গলায় বলে, যেখানে আমার মতো এই জঘন্য মানুষটাকে তুমি একটু সখী করতে এত কষ্ট করছো, সেখানে এই ছোটখাটো ব্যাপারগুলো আমার জন্য কিছুই না। রীতার চোখ ছলছল করে ওঠে। সে এগিয়ে এসে সাদরাজের উদম বুকে মাথা ঠেকায়। মিহি সুরে বলে, আমি আমার সন্তানের বাবাকে ভীষণ ভালোবাসি সাদরাজ। সাদরাজ আগলে নাই রীতাকে, ঠোঁট নাড়িয়ে বলে, আর আমাকে বাবা হওয়ার সুখ দেওয়া সেই নারীকেও আমি ভীষণ ভালোবাসি। রীতা সাদরাজের খোলা বুকে না খসে। মিষ্টি এক ঘ্রাণে শরীর কেঁপে ওঠে তার। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবে, এই ঘ্রাণটা পাওয়ার জন্য হলেও আজীবন তাকে এই বুকেই মুখ লুকাতে হবে। ঈদের দিন খুব সকালে মিহুলের ঘুম ভাঙে। চোখ মেলে তাকাতেই দেখে বাইরে ফকফকা সকাল। চারদিক কেমন যেন ঝলমল করছে, যেন প্রকৃতিও বুঝেছে আজ ঈদ। সে পাশে ফিরতেই দেখে রাবির নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতে সে বুঝতে পারল রাবির সেখানে। আলকোছে উঠে দাঁড়ালো সে।
বড় করে হাই তুলে হাত নিচের দিকে আনতে চোখ পড়ল হাতের উল্টো পৃষ্ঠে। বড় করে হাই তুলে হাত নিচের দিকে আনতে চোখ পড়ল হাতের উল্টো পৃষ্ঠে। মেহেদি দিত না, তবে রাবির খুব জোর করেছে বিধে ছোট্ট একটা ডিজাইন করে মাঝখানে রাবিরের নাম লিখেছে। সে মেহেদি রাখা হাতটা দেখে মেহুল তপ্ত শ্বাস ছাড়ে, পরে বিছানা ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খানবাড়ির এই একটা দিকে খুব একটা শোরগোল নেই, দিনের অর্ধেকটা সময় কাটে নীরবতায়। তবে বিকেলের দিকে এদিকে মানুষ হাঁটতে আসে। ওই পাশে রাস্তাটা আবার ভীষণ পরিষ্কার, দুধারে নারিকেলের গাছ ফটান দাঁড়ানো, বেশ ছায়াযুক্ত একটা জায়গা। বিকেলের দিকটায় হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশে বটেই। এসবের মাঝেই ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হয়। মেহুল সতর্ক হয়ে পেছন ফিরে। রাবির বেরিয়েছে, তোয়ালে দিয়ে চুল মুছছে। এক পলক মেহুলের দিকে চেয়ে মুচকি হেসে বলে, ঈদ মোবারক মিসেস খান। মেহুল খড়খড়ে শুকনো ঠোঁটে ছড়িয়ে হাসে, বলে, ঈদ মোবারক। রাবির তোয়ালেটা বারান্দায় এসে রাখে, জিজ্ঞেস করে, গোসল করবেন এখন? না, আপনি নামাজে যাওয়ার পর করব। এখন ফ্রেশ হয়ে নিচে গিয়ে আগে আপনাদের জন্য নবাবের সেমাই রান্না করব, খেয়ে যাবেন। রাবির হেসে জবাবে বলে, অবশ্যই। মেহুল কথা না বাড়িয়ে চলে যায় ফ্রেশ হতে। মিষ্টি জাতীয় জিনিস রিতার খুব একটা পছন্দ না হলেও এই শ্যামাই জাতীয় জিনিসটা তার বড্ড পছন্দের। অথচ আজ এই জিনিসটাকে সে মুখের কাছে নিতে পারছে না। কাল খালাকে বেশ শখ করে বলেছিল, খালা, কাল আমাকে একটু বেশি করে দুধ দিয়ে সেমাই করে দেবে। খালাও বিনা বাক্যে রাজি হন, অথচ মেয়েটা আজ সেই শ্যামাই মুখেই তুলতে পারছে না। গন্ধ পেয়ে নাক চেপে ধরে বসে আছে। ওর এমন কাণ্ডে সাদরাজ অধৈর্য হয়ে বলে, তাহলে তুমি কি খাবে? নুডলস করব নাকি বাইরে থেকে কিছু আনবো? রিতা হাঁসফাঁস করে, কি খাবে? কোনো খাবারই তখন গলা দিয়ে নামে না তার। কাছে নিলে বমি আসে। সে চোখ পিট পিট করে এদিক ওদিক তাকায়। হুট করে প্রশ্ন করে, আপনি নামাজে যাবেন না? হ্যাঁ, এখন বের হব, কিন্তু তার আগে তো তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবে বলো? সাদরাজ বরাবরের মতোই অস্থির। বাবা হওয়ার কথা শুনে ছেলেটা আরেকটু স্থির হতে পারছে না। কি করবে কি না করবে সেটাই বুঝে উঠতে পারে না সে। রিতাকে পারলে সারাক্ষণ বুকের ভেতর লুকিয়ে রাখত বোধ হয়। মেয়েটার একটু অসচেতনতা তাকে ভীতও করে তোলে। রিতা পাতলা অধর ছড়িয়ে আলতো হাসে, বলে, আমাকে নিয়ে ভাববেন না, খালা তো কত কিছু বানিয়েছে, কিছু একটা ঠিক খেয়ে নেব। আপনি বরং ওই খয়েরি পাঞ্জাবিটা পরে নামাজে যান, ওই রংটাই আপনাকে খুব মানায়। রিতার এমন দায়সারা ভাব দেখে সাদরাজের চিন্তা বিস্তর হয়। মেয়েটাকে কি করে বোঝাবে সারাক্ষণ যে কি পরিমাণ দুশ্চিন্তায় থাকে তাকে নিয়ে। অথচ এই মেয়ে সর্বদা স্বাভাবিক, কোনো কিছুতেই যেন কোনো কিছু যায় আসে না তার। সাদরাজ উঠে দাঁড়ায়, খালাকে ডেকে বলে, খালা, এক বাটি চিকেন স্যুপ করে নিয়ে এসো, আমি এটা ওকে খাইয়ে তবে নামাজে যাব। সাদরাজের কথা শুনে রিতা কপাল চক্রে বলে, এই মানুষটা তার চিন্তায় চিন্তায় কবে যে পাগল হয়ে যায় কে জানে। আজ অনেকদিন পর সাদরাজ আবার রাবিরের মায়ের মুখোমুখি হয়েছে। এতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। উপর দিয়ে হেসে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে প্রচণ্ড হাঁসফাঁস করছে। সেই সময়টায় এই মানুষটাকে ও কত কিছু বলেছিল। আজ কি উনি তাকে ক্ষমা করবেন? সংশয় নিয়েই নিজেকে শুধোই, উত্তর পায় না। তবে রাবিরের মা ভীষণ ধাতস্থ ভাবভঙ্গি নিয়ে তাদের সাথে কথা বলছেন। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। রিতার প্রেগনেন্টের খবরে মারাত্মক খুশি তিনি। এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন। তিনিও এই বাড়িতে এমন খুশির খবর চান। মেহুল রাবির দুজনেই বুঝতে পারে ব্যাপারটা। মাকে কিছু জানানো হয়নি। রাবিরই বারণ করেছে, বলেছে সে নিজে সময় হলে কথা বলবে। মেহুল তো ভাবছে সব শুনেই ভদ্রমহিলা কেমন প্রতিক্রিয়া করবেন। বিয়ের পর থেকেই তো উনি নাতি নাতনি বলে চেঁচিয়ে মরছেন। এখন এই বিদঘুটে সত্যটা তিনি মেনে নিতে পারবেন না। নাস্তার ছোট্ট পর্ব চুকিয়ে রিতা মেহুলের সাথে সাথে তার রুমে যায়। রাবির আর সাদরাজ নিচে বসিয়ে আড্ডাতে মগ্ন। তার শাশুড়ি মা উঠে গেছেন অনেক আগে। মেহুল রুমে এসে রিতাকে বিছানায় বসতে বলল। তারপর সে গিয়ে আলমারি খুলে একটা ফাইল বের করে এনে বলল, এটা দেখ। রিতা ফাইলটার আপাদ মস্তক দেখে শুধালো, কি এটা? মেহুল বস্তুটা নাড়িয়ে ছাড়িয়ে চাপা স্বরে বলল, সেদিন ডক্টরের দেওয়া টেস্টগুলো আমি করিয়েছিলাম। একটু থেমে শ্বাস ফেলে বলল, তবে রিপোর্ট ভালো আসেনি। আমার জরায়ুত সমস্যা। ডাক্তার বলেছেন আমি কখনো মা হতে পারবো না। মেহুল যতটা স্বাভাবিক থেকে কথাটা তাকে বলল, রিতা ঠিক ততটাই অস্বাভাবিকভাবে আটকে উঠল। কণ্ঠনালী আটকে গেছে, কথা বের হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এত বড় একটা ধাক্কা মেয়েটা কি করে সামলাচ্ছে? রিতার চোখ ভিজে ওঠে, কম্পিত গলায় বলে, তুই আমাকে আগে কেন বলিসনি এসব?
মেহুল অত্যন্ত স্বাভাবিক গলায় বলে, আজও বলতাম না। নেহাতেই তখন আমার শাশুড়ি মায়ের সামনে খুব বড় মুখ করে বলছিলি। তিনিও খুব তাড়াতাড়ি খুশির সংবাদ শুনবেন, তাই তোকে বলে রেখেছি। নয়তো এই সময় তোকে আর কোনো আলাদা দুশ্চিন্তা দিতে চাইতাম না। মেহুলের কথা রিতা গ্রাহ্য করল না, খড়খড়ে গলায় বলল, তাই বলে এত বড় একটা কথা তুই লুকিয়ে গেলি? মেহুল মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেলে, পরে ওর দিকে চেয়ে চমৎকার হেসে বলে, আমার এই ড্রেসটা কেমন হয়েছে বলতো? রাবিন নিজে পছন্দ করে নিয়ে এসছে। এবার আর আমি শপিংয়ে যাইনি, কেন যেন ইচ্ছেই করছিল না। রিতা বেশ বুঝতে পারছে মেহুল যে কথা ঘুরোচ্ছে, তাই সে চোখ পাকিয়ে বলল, একদম কথা ঘুরাবি না। আমি বুঝি তোর এতই পর হয়ে গেছি যে তুই আমাকে কিছুই বলিস না? ওইদিকে আমি অসুস্থ বলে ঠিক মতো তোর খবরও নিতে পারিনি, তাই বলে তুই আমাকে কিচ্ছু বলবি না? মেহুল নীরব। একটু রাগ করুক না, তাতে কি হবে? মেয়েটা তো তাকে ভালোবাসে, তার অধিকার আছে তার উপর রাগ দেখানোর। রিতা বড় বড় শ্বাস ফেলে শান্ত হয়। মেহুলের কুণ্ঠিত মুখপানে চেয়ে দরদ মাখা কণ্ঠে শুধোয়,